সুন্দরবনে ফের আগুন, নিয়ন্ত্রণে বনকর্মীরা, সকালের আগে নামতে পারবে না ফায়ার সার্ভিস। দীর্ঘ তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আইনি সংস্কার চায় সম্পাদক পরিষদ, ফ্যাক্ট চেকিং এ স্বতন্ত্র কর্তৃপক্ষ করছে সরকার। পেঁয়াজ আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দাম কমছে পাইকারি বাজারে। গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষের 31 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক, বিড়ম্বনায় যাত্রীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, তাপপ্রবাহের কারণে লবণ উৎপাদনের রেকর্ড, আমদানির প্রয়োজন পড়বে না। আগুনে পুড়ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। সন্ধ্যার আগ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মীরা চেষ্টা চালালেও সকাল হওয়ার আগে ফায়ার সার্ভিস ও অন্যরা আগুন নেভাতে কাজ করতে পারছে না। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলাম ও মোংলা প্রতিনিধি আবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ড্রেনের শিলা এলাকায় ফাঁড়ির কাছে আগুনের সূত্রপাত হয়। এরপর তা চারদিকে ছড়াতে থাকে। এরই মধ্যে অন্তত 2 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। শুরুতে স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কলস বালতি নিয়ে টিয়ে পানি টানি দেওয়ার জন্য, আগুন নিবানোর জন্য। কোন জায়গায় ধরছে এটা তার কোনো জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। খবর পেয়ে আসে ফায়ার সার্ভিস, তবে রাতে দুর্গম বনে আগুন নেভানোর কাজ প্রায় অসম্ভব। সকাল হলে কাজ শুরু করা হবে। সমস্ত সিপিজি, ভিটিআরটি, স্থানীয় জনসাধারণ, সমস্ত নারী পুরুষ সবাই মিলে আমরা এখানে আছি। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে। ফায়ার ব্রিগেড চলে আসছে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে পানি যেহেতু অনেক দূরে, ভোলা নদী থেকে অনেক ভিতরে আগুনটা আছে এখন, সেটা ফায়ার ব্রিগেড এখন মানে তাদের ইনস্ট্রুমেন্ট সেট করতেছে। বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির জানান, আগুন এখনো ব্যাপকভাবে ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিসের লোকজন কাজ শুরু করতে পারেনি। আপাতত ফায়ার লাইন কাটার কাজ চলছে। আতঙ্ক হওয়ার মতো অবস্থা নেই, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। জনগণ অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আছে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ইতিহাসের দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহের অবসান হচ্ছে আর একদিন পর। 6 থেকে 11 মে পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। ৭৬ বছরের রেকর্ড ভেঙে এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। গত কয়েকদিন সিলেট, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ অঞ্চলে এখনও স্বস্তি ফেরেনি। আগামী ৪৮ ঘণ্টায় দ্রুত বদলাবে আবহাওয়ার চিত্র। সিলেট, চট্টগ্রামের মতো সারা দেশে মেঘের বিস্তার লাভ করবে। এরপর সপ্তাহব্যাপী দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। দীর্ঘ ব্যক্তিকালের যে তাপপ্রবাহ 6 তারিখ থেকে তা অবসান হতে যাচ্ছে এবং আজকের ভোররাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম এবং ঢাকার মধ্য অঞ্চলে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিস্তার লাভ করে আগামীকাল থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই আমাদের এই অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের
সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টিতে স্বস্তি ফিরলেও অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বজ্রপাতজনিত প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 6 তারিখ থেকে বিশেষ করে 11 তারিখ পর্যন্ত বজ্রমেঘের তাণ্ডবতা বেড়ে যাবে। এদিকে বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আগামী 2 দিন গরমের অনুভূতি বেশি হতে পারে। সেই দিকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। তাপমাত্রা কিছুটা কমলেও এখনও দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। কিছু জায়গায় বৃষ্টি হলেও এখনও অনেক জেলায় দেখা মেলেনি। তাই গরমের অস্বস্তি নিয়েই কাটছে দিন। আর সকালের দিক থেকে বাতাস অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে রোদের তাপও। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। যশোর, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর, মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বাকি অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। যশোরের সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনশীল ছিল, মৃদু বাতাসও বইছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তাপও বাড়তে থাকে। বৃষ্টির অপেক্ষায় জেলার মানুষ। 1 মাসেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহে নাকাল জেলার মানুষ। গরম তো আসে, কিন্তু গরমের জন্য দাঁড়ানো যায় না, ব্যথা কেনাও সেরকম করা যায় না, তাহলে কি কষ্ট। মানুষের জীবনযাত্রার পরিচালনা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গার জনজীবন অচল হয়ে পড়েছে। গরমে সদর হাসপাতালে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে ফসলের। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6 মে থেকে 12 মে পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে ফসল সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। 1 মাস যাবৎ যে তাপমাত্রা পড়তেছে, আমরা ছাদে ছাদে কাজ করতেছি, তো আমাদের খুব কষ্ট হচ্ছে। দেশের কিছু স্থানে বৃষ্টি হলেও ময়মনসিংহে এখনো বৃষ্টির দেখা মেলেনি। এখনো চলছে তাপপ্রবাহ। গরমের কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের। ঠিকমতো কাজ করতে পারছেন না দিনমজুররা। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে খুব একটা বের হচ্ছেন না। নাটোরেও বৃষ্টির দেখা মেলেনি। সকালের দিকে বাতাস হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজও বাড়ে। গরমের কারণে যাত্রী কম থাকায় রিকশা চালক সহ দিনমজুরের আয় কমেছে। পাবনায় অসহনীয় তাপে জনজীবন বিপর্যস্ত। আজও জেলার স্কুল কলেজ বন্ধ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সের মানুষ। তাপ প্রবাহের কারণে হিলিতে যথারীতি স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে। এখন আমাদের ক্লাস শুরু হয় 10টার দিকে, আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ। সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির অপেক্ষায় গরমের কষ্টে থাকা মানুষেরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দেশে গণমাধ্যমের অনেক বিকাশ হয়েছে, তবে ছোট বড় কিছু সমস্যা আছেই। সব সমাধান হয়ে গেছে এমনটা দাবি করে না সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এসব সমস্যা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন যথাযথ নয়। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম তথ্য চাইলে যে কোনো প্রতিষ্ঠান দিতে বাধ্য থাকবে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্বে গণমাধ্যমকে উন্মুক্ত দাবি করা হলেও আসলে কতটা মুক্ত? কোথাও না কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সবকিছু গণমাধ্যমে উঠে আসে না, আসতে দেয়া হয় না। রাষ্ট্র ব্যবস্থা, আমলাতন্ত্র কিংবা পেশি শক্তির দৌরাত্ম্যের বহিঃপ্রকাশে গণমাধ্যমের এই দৈন্যদশা। ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আঘাত গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পথেও বড় বাধা সৃষ্টি করে। চ্যালেঞ্জ বাড়িয়েছে অপতথ্য ও মিথ্যা তথ্যের যথেচ্ছ উপস্থিতিও। এসব বিষয়ে আলোচিত হলো বিশ্ব গণমাধ্যম দিবসের আলোচনায়। আমরা যত জনস্বার্থমূলক মামলা করি, আমরা কিন্তু তার বেশিরভাগ তথ্য সাংবাদিকদের কাছ থেকে পাই। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে। গণমাধ্যম ও সাংবাদিক নিয়ন্ত্রণে 9টি আইন রয়েছে। 3টি নতুন আইন পাশের পথে। এমন বৈরী পরিবেশে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব বজায় রাখা সংকটাপূর্ণ হয়ে উঠেছে। ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তেমনি আইনের মারপ্যাচে হয়রানি তো আছেই। আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না,
আর অ্যাড না আসলে আমি টাকা দেবো। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। বিদ্যমান সংকটের সাথে একমত হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। উপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের সংস্কৃতি হতে দেশকে বের করে আনার সদিচ্ছার কথা জানালেন। যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেম্যাটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেগুলো কিন্তু আমরা বুঝি এটা কে করছে, কারা করছে, কেন করছে। সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। তথ্যের সত্যতা নিরূপণে মূলধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের ফ্যাক্ট চেকিংয়ে স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। পাবলিক ইনফরমেশন যেটা, সেই তথ্যের আমি কাস্টোডিয়ান, আমি মালিক না। কাজে এই তথ্য যদি জনগণের পক্ষ থেকে গণমাধ্যম চাই, সেই তথ্য দিতে আমি বাধ্য। সেটা হতে হবে আমার মানসিকতা, এবং যত দ্রুততম সময়ে সেই তথ্য আমি অ্যাভেলেবল করতে পারবো গণমাধ্যমকে, তত আমার এই ফাঁককে গুজব, অপপ্রচার ঢোকার সুযোগ কম থাকবে। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক একটি ব্যবস্থা বিকশিত করতেও কাজ করছে মন্ত্রণালয়। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই আইনটা তাকে যে এম্পাওয়ারমেন্ট করেছে, সেটাকে কিভাবে আরো এফেক্টিভলি তারা ব্যবহার করতে পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পণ্যটির দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। ব্যবসায়ীরাও আমদানির প্রস্তুতি শুরু করেছেন। 2-4 দিনের মধ্যে দেশে ঢুকবে ভারতীয় পেঁয়াজ। 5 মাস বন্ধ থাকার পর রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থা। প্রতি টনের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $550 মার্কিন। এরই মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় হিলি স্থলবন্দরে। ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য আইপিএলসি খোলা সহ সব প্রস্তুতি শুরু করেছে। এদিকে ভারত রপ্তানি উন্মুক্ত করায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও দাম কমতে শুরু করেছে। একদিনে কেজিতে কমেছে 5 থেকে 6 টাকা। হিলি ও খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশের পেঁয়াজ আর কোনো সংকট হবে না। গাজীপুরের জয়দেবপুরে স্টেশনে ট্রেন দুর্ঘটনার 31.5 ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। উদ্ধারের সহায়তার জন্য 3.5 ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা জয়দেবপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে কাজ করছে পৃথক 3টি তদন্ত কমিটি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শুক্রবার দুর্ঘটনার পরপরই ঢাকা থেকে আসে উদ্ধারকারী ট্রেন। শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে সকাল পর্যন্ত 3টি বগি উদ্ধার করে পার্শ্ববর্তী স্টেশনে সরিয়ে নেওয়া হয়। দুপুরে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি সরিয়ে রেললাইনের পাশে রাখা হয়। উদ্ধার কাজে সহায়তার জন্য ঢাকা জয়দেবপুর রুটে 3.5 ঘণ্টার মতো ট্রেন যোগাযোগ বন্ধ রাখতে হয়। ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে নেওয়ার পর ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রুটের এক লাইন দিয়ে চলাচল শুরু করে ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। লাইন বন্ধ থাকায় সাধারণ জনগণের একটা দুর্ভোগ হচ্ছে, কারণ একটা লাইন যেহেতু চালু আছে সেজন্য একটা ট্রেন এখানে এসে কিছুক্ষণ থামে, ওইখানে একটা থেমে থাকে, পরে ওইখানে যায় ক্লিয়ার করতে একটু সময় লাগতেছে। রেলের কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি স্যার সহ সবাই এখানে চলে আসছে। আসার পর তারা উদ্ধার কার্যক্রম কালকে থেকেই চালাচ্ছে। ট্রেনের এই যে সম্পদ আছে সেটা নিরাপত্তা রক্ষার্থে আমরা সর্বদাই নিয়োজিত আছি। আমাদের উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছেন, কিছুটা বিলম্বে ট্রেন ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল থেকে আসা কমিউটার ট্রেনটি জয়দেবপুরে যাত্রাবিরতি শেষে ঢাকায় যাওয়ার পথে ছোট দেওরা এলাকায় তেলবাহী ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও 5টি বগি এবং মালবাহী ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগের গঠিত 3টি আলাদা তদন্ত কমিটি কারণ অনুসন্ধানে কাজ করছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
রাত ৮টায় মার্কেট শপিং মল বন্ধের নির্দেশনা সাময়িক, তবু ব্যবসায়ীদের উদ্বেগ। মিরপুর ও গুলশানের ট্রাফিক নিয়ন্ত্রণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সড়কে ফিরবে শৃঙ্খলা। আবহাওয়া আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নায়েব আলী জোয়ারদার। সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। দলটির 25 জন নেতা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সাহায্য করতে কেন্দ্র ও তৃণমূলকে নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড উচ্চতায় দেশ। এ অবস্থায় রাত 8টার পর দোকানপাট, শপিং মল বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ সাশ্রয়ী এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান ডিএসসিসি কর্তৃপক্ষের। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিদ্যুতের উৎপাদন নতুন উচ্চতায়। দৈনিক গড়ে উৎপাদন হচ্ছে 16,500 মেগাওয়াট। তবে তীব্র গরমে চাহিদাও বেড়েছে অনেক, ফলে দেশ জুড়ে হচ্ছে লোডশেডিং। বেশি ভোগান্তিতে গ্রামীণ জনপদ। পরিস্থিতি সামাল দিতে পিক আওয়ারে রাজধানীতে বিদ্যুতের চাহিদা কমানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ইতিমধ্যে রাত 8টার পর দোকানপাট বন্ধের মৌখিক ঘোষণা এসেছে। ব্যবসায়ীরা বলছেন গরমের কারণে দিনের বেলায় ক্রেতা খুবই কম। রাত 8টায় দোকান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। আমাদের মূলত কাজটা আর কি রাতের দিকে একটু চাপ থাকে বেশি। আপনার সব ডিস্ট্রিক্টের পার্সেলগুলো রাত্রেবেলা পাঠানো হয়। আমরা 7টা পর্যন্ত ঢাকা পার্টির সাথে ডিল করি। 7টার পরে ডিস্ট্রিক্ট পার্টি, তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সারাদিন বসে থেকে গরমের মধ্যে কাস্টমার আসতেছে না, সেক্ষেত্রে আমরা 8টার পরিবর্তে যদি আরেকটু বেশি খোলা রাখতে পারি, আশা করতে পারি হয়তো বা আমরা আরেকটু বেটার বেচাকেনা করতে পারবো। ডিএসসিসি বলছে বিদ্যুৎ বিভাগের আহ্বানে রাত 8টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট বন্ধের এই উদ্যোগ। রাতের বেলা সন্ধ্যার সময় কিন্তু পিক আওয়ার, সবগুলা বাড়ি ঘরে একসাথে বাতিগুলা ক্লিক করে বা জ্বলে উঠে, তখন স্বাভাবিক বিদ্যুতের চাহিদাটা একটু বেশি হয়ে যায়। তবে বিদ্যুৎ বিভাগ বলছে 20,000 মেগাওয়াট পর্যন্ত যোগান দেওয়ার সক্ষমতা আছে তাদের। 20,000 মেগাওয়াট পর্যন্ত ইভেন যদি চাহিদা হয়, আমাদের সেই উৎপাদনের সক্ষমতা আছে। মূল চ্যালেঞ্জটা আসলে প্রাথমিক জ্বালানির যোগান দেওয়া, সেটার আর্থিক সংস্থান করা। তো সেই কারণে আমরা যেটা দেখবেন যে গত 10 দিনে যদি দেখেন যে আমাদের চাহিদা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু উৎপাদনও বাড়াচ্ছি। এদিকে আর্থিক ক্ষতি বিবেচনায় রাত 8টার পরও দোকানপাট, মার্কেট খোলা রাখার দাবি ব্যবসায়ী নেতাদের। ব্যবসায়ীদের কষ্ট হচ্ছে, তা তো হচ্ছেই, কিন্তু ক্রেতারও তো কষ্ট হচ্ছে। আপনি এই সবগুলো যদি বিবেচনায় আনেন, তাহলে আমার মনে হয় যে আপনার এই অন্তত মিনিমাম রাত্র 9টা পর্যন্ত যদি দোকানপাট খোলা রাখার ব্যবস্থা করাটা হয়, তাহলে ভোক্তা সাধারণত ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও অস্থায়ী সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার। ক্ষতিগ্রস্তের বিষয়তে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সার্বিক বিষয়গুলো আপনাকে এখানে বিবেচনায় নিতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় বিষয়, পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও কুমিল্লায় 11 জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুর মাওনা সড়কে ডাম্প ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও 11 জন নির্মাণ শ্রমিক। পুলিশ জানায় ভোর 4:30টার দিকে শ্রীপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে মিক্সার মেশিন নিয়ে 13 শ্রমিক ঢালাই কাজে মাওনা অভিমুখে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে আসলে পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 1 জন নিহত হয়। আহত 12 জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক অপর 1 জনকে মৃত ঘোষণা করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও 2 জন। মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা কাঠালিয়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক অটোবাইককে পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোতে থাকা 2 জন
ঘটনাস্থলে নিহত হন। নোয়াখালীর বেগমগঞ্জের ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহারে বদলে যাবে দেশের ট্রাফিক ব্যবস্থা। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি অপরাধ মোকাবেলায় সুফল পাবে ট্রাফিক বিভাগ। এরই মধ্যে রাজধানীর মিরপুর ও গুলশানে চালু হয়েছে এআই সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা। 21 স্পেশালে সড়ক শৃঙ্খলা নিয়ে আদিত্য মামুনের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব। প্রযুক্তির কল্যাণে বদলে যাচ্ছে সবকিছুই। কৃষি ও শিল্প উৎপাদন, দাপ্তরিক কাজ, যোগাযোগ ব্যবস্থায় এখন প্রযুক্তি সবার আগে। উন্নত বিশ্বের মতো বদলে যাওয়ার পালে এবার হাওয়া লাগছে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে সড়ক শৃঙ্খলা। উন্নত দেশের আদলে ঢাকার পথকে এখন সার্বক্ষণিক ও রিয়েল টাইম তদারকির আওতায় আনার বাস্তবতা আছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। এআই বেস যখন এই ট্রাফিক সিস্টেম, ট্রাফিক মনিটরিং, ট্রাফিক কন্ট্রোল এবং ওভারঅল একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়াই যাবে, তখন কিন্তু দেখবেন যে রাস্তার অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি জানি না সামনের রাস্তাটা কি, অনেকে হয়তো গুগল ম্যাপ ব্যবহার করে কিন্তু আমাদের দেশে ইফেক্টিভলি গুগল ম্যাপের সিগন্যালটা পাওয়া যায় না। পরিকল্পনার ঘাটতি কাটিয়ে দ্রুতই ডেটা চালিত পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন নগরকে এগিয়ে দেবে বলে মনে করেন তিনি। আমার মনে হয় এআই একটা আশীর্বাদ হয়ে আসছে। এটাকে যদি আমরা টেকনোলজিটা অ্যাডপ্ট করতে পারি এবং এই টেকনোলজি দিয়ে যদি আমরা ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্টটা কন্ট্রোল করতে পারি, তাহলে ঢাকা শহরের অর্ধেক ট্রাফিক কমানো সম্ভব। রাস্তায় যানবাহনের চাপ কমাতে ও যানজট নিরসনে ইতোমধ্যেই মিরপুর ও গুলশানে স্থাপিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুবিধাপ্রাপ্ত ট্রাফিক ব্যবস্থা, যার মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ম্যানেজমেন্ট, যানবাহন শনাক্তকরণ, লাইসেন্স শনাক্তকরণ সহ গতি ও অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যখনই কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে সাথে তখন ঘন্টার পর ঘন্টা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস না করে শুধুমাত্র সেই পার্টিকুলার লাইসেন্স প্লেট নাম্বার বা সেই পার্টিকুলার গাড়ির ধরন বা সেই গাড়ির রং দিয়ে সার্চ করে কোন কোন রাস্তায় সেই গাড়িটা গিয়েছে, কোন রাস্তায় সেই গাড়িটার লাইসেন্স প্লেট ভায়োলেট করছে সেটাকে শনাক্ত করতে পারে। এর পাশাপাশি কোন ভেহিকেল রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যাচ্ছে, যেমন বাসের ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়িয়ে যায়, তো এইসব বাসদেরকে আইডেন্টিফাই করে সঠিকভাবে তথ্যটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পরিবেশন করতে পারছে এবং পরবর্তীতে তারা চাইলে সেই আইনানুগ ব্যবস্থা নিতে পারছে সহজেই এই এভিডেন্সের মাধ্যমে। বাংলাদেশে নতুন এই সংযোজন আরও কি কি সেবার দুয়ার খুলছে জানাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকারী প্রতিষ্ঠান। যা বাংলাদেশের 25 ধরনের ভেহিকেলকে আইডেন্টিফাই করতে পারে, বাংলাদেশি ভেহিকেলগুলোকে লাইসেন্স প্লেট দিয়ে আইডেন্টিফাই করতে পারে এবং এক্ষেত্রে ইনোভেটিভ ব্যাপার হচ্ছে যে ডেডিকেটেড রেডার সেন্সর ছাড়াই জাস্ট নর্মাল মনোকুলার ক্যামেরা থেকে ওয়ান টাইম ক্যালিব্রেশন করে ভেহিকেলের স্পিড মেজার করা যায়, যার মাধ্যমে ভেহিকেলের গতি, প্রকৃতি এবং পরিচিতি সবগুলো তথ্যই সহজে পাওয়া যায়। পর্যায়ক্রমে ঢাকার সব সড়ক এবং সমগ্র দেশের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত সফটওয়্যার বদলে দেবে বলে আশা সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 63 বছরের ইতিহাসে রেকর্ড লবণ উৎপাদনের দ্বারপ্রান্তে দেশ। তাপপ্রবাহ অব্যাহত থাকলে চলতি মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণ হয়েও কয়েক লাখ টন বাড়তি লবণ উৎপাদনের সম্ভাবনা দেখছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণ চাষে আশীর্বাদ হয়ে এসেছে চলমান তীব্র তাপপ্রবাহ। মাঠে গরমের তাপ আর বাতাস আরও বাড়িয়ে দিচ্ছে লবণের উৎপাদন। মৌসুমের শেষ পর্যায়ে এসে গড়ে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 35,000 মেট্রিক টন লবণ। গত বছর এই সময়ে যা ছিল গড়ে 30 থেকে 32,000 মেট্রিক টন। 2022-23 মৌসুমে লবণ উৎপাদিত হয়েছিল 22,32,890 টন, আর গেল 28 এপ্রিল পর্যন্ত উৎপাদিত হয় 22,34,658 টন, অর্থাৎ ওই দিনই আগের বছরের বার্ষিক উৎপাদন ছাড়িয়ে যায়। আগামী এক সপ্তাহ বৃষ্টি না হলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সকলের। রেকর্ড লবণ উৎপাদনে খুশি মাঠ পর্যায়ের চাষি, ব্যবসায়ী ও লবণে নির্ভরশীল কক্সবাজারের মানুষ। আর যদি মাড়ার লবণের দাম যদি মহঙ্গ হইলেও মাঠ মহঙ্গ হইলে লবণের দাম
ভাড়া তাহলে উৎপাদনের মধ্যে 200 মন 220 মন এই দূরেই দেয় পর্যন্ত উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। গরম যখন বেশি পড়তেছে আমরা 3 দিনের ভিতরে তুলতে পারছি লবণ। লক্ষ্যমাত্রা অর্জিত হলে লবণ আমদানির কোনো প্রয়োজনই হবে না। আমাদের উৎপাদন কোনো সময়ই আমরা 22 ক্রস করতে পারিনি, তো এইবার হয়তো 22 ক্রস করে ফেলবো। তো এই একটা এই নয় যে আমরা রেকর্ড ভঙ্গ করছি, উৎপাদনের রেকর্ড ভঙ্গ করছি। চলতি মৌসুমে লবণ উৎপাদিত হচ্ছে ৬৮,৩৫৭ একর জমিতে। গত বছর যা ছিল ৬৬,৪২৪ একরে। চাষির সংখ্যাও ১,২২৮ জন বেড়ে দাঁড়িয়েছে ৪০,৬৯৫ জনে। সিজনটা প্রলম্বিত, প্লাস আপনার আমাদের জমির পরিমাণ কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে ১৯০০ একরের বেশি। তো যার জন্য আমরা আশাবাদী যে আবহাওয়াটা যদি আর কয়েকদিন কন্টিনিউ করে তাহলে আমাদের যে টার্গেট আছে ২৫,২৮,০০০ মেট্রিক টন সেটা অর্জন হবে বলে আমরা আশা করি। লাভবান হতে চাষিদেরকে ধীরে ধীরে ক্রুড লবণ বিক্রির পরামর্শ বিসিকের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ৮ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম, রোববার থেকে কার্যকর। গাজায় যুদ্ধবিরতির তৎপরতা জোরদার, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। অনুকূল আবহাওয়ায় মেহেরপুরে এবার গমের চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় ৩০০ হেক্টর বেশি জমিতে। অন্যদিকে অন্য ফসলের লাভ বেশি পেয়ে গমের আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন ও ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। অনুকূল আবহাওয়া থাকায় মেহেরপুর জেলায় ১২,৭৭৫ হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে ১৩,০৬৫ হেক্টর জমিতে গমের আবাদ করেছেন চাষিরা। বাড়ি ৩০, ৩৩ ও BW3 জাতের গম চাষে বিঘা প্রতি ১৮ থেকে ২০,০০০ টাকা খরচ হয়েছে তাদের। গম বুনেছি আমরা, তো শীত পড়ার কারণে যা গমটা একটু ভালো হয়েছে, এই কারণে জানি গমটা আমাদের একটু দেখতে ভালো লাগে। গম বুনেছি তার থেকে বেশি, যদি দাম ভালো পায় তাহলে আগামী সনে আরো বেশি করে বুনবো। রোগবালাই না থাকায় বেশ লাভবান হবেন চাষিরা, আশাবাদী কৃষি বিভাগও। ১৮-১৯ থেকে যে বৃষ্টিটা হয়, বৃষ্টি পরবর্তীতে প্রচুর শীত পড়ায়, গমের এখন ফলারিং পর্যায়ে, এটা আমাদের একটা সেচের কাজ করেছে। গমের অবস্থা অত্যন্ত ভালো আছে, আশা করি আমরা ফলন ভালো পাবো। তবে ভিন্ন চিত্র একসময়ের গম আবাদে দেশসেরা ঠাকুরগাঁও জেলায়। বেশি লাভ পেয়ে অন্য ফসলে ঝুঁকেছেন অনেকে। গমের গাছ কেটে বেশি দামে গোখাদ্য হিসেবেও বিক্রি করছেন কেউ কেউ। সারের দাম বেশি, তারপরে ভুট্টা ফলন হয় বেশি, ভুট্টার দাম বেশি, এই জন্য গম বাদ দিচ্ছে। গম লাগাইতাম কিন্তু গমে আমাদের প্রফিট আসে না। যেদিকে লাভবান ওদিকে কৃষক আমার তো দূর আছে। গম কাটার পরে আবার ভুট্টা লাগালে আবার টাকা পাইতেছি, একটার পর একটা জিনিস আসতেছে। গমের আবাদ বাড়াতে প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ সার দিয়েছিল কৃষি বিভাগ। কৃষক যারা গমকে ধরে রাখে এবং উৎপাদনটাকে চলমান রাখে সেই জন্য প্রণোদনা দেওয়া হয়। এই বছর ৮,০০০ কৃষককে গম চাষের জন্য বীজ এবং বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। তবে ঘাস হিসেবে বিক্রি করা গম আবাদের লক্ষ্যমাত্রায় ধরেনি দপ্তরটি। সমর ইসলাম, ২১ টেলিভিশন। টানা ৮ দফা কমার পর এবার স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১,০৫০ টাকা। রোববার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের স্বর্ণ বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১,১০,২১৩ টাকা। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ভরি প্রতি ১,০৯,১৬৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে এখন ১,০৫,১৯৭ টাকা ও ১৮ ক্যারেটের ভরি প্রতি দাম হচ্ছে ৯০,১৭৪ টাকা। অপরিবর্তিত রয়েছে রূপার দাম। আন্তর্জাতিক আক্রমণমূলক উশু টুর্নামেন্টে ৬ জন পদকজয়ী খেলোয়াড়কে সংবর্ধনা দিল ফেডারেশন। ২৬ এপ্রিল শেষ হয় এই টুর্নামেন্টে অংশ নেয় ৩৬টি দল, যেখানে ১৫তম হয় বাংলাদেশ। ৭টি ডিসিপ্লিনে অংশ নিয়ে
2টি রৌপ্য 4টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশের অ্যাথলেটরা। জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অডিটোরিয়ামে জয়ী দলকে সংবর্ধনা দেওয়া হয়। উশু ফেডারেশনের সভাপতি ডক্টর আব্দুর সোবহান গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম। এই সাফল্যের জন্য নভেম্বরে উশু বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সব ধরনের ক্রীড়া সহ সব বয়সী আগ্রহীদের একত্রিত করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করতে চায় মডার্ন পাইথিয়ান গেমস। কলা ও লোকজ সংস্কৃতি অধ্যয়ন, উন্নয়ন বা উদ্ভাবন পরিচালনা ও অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদানে কাজ করছে বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সেবা করার উদ্দেশ্যে আরও এগিয়ে যেতে চায় মডার্ন পাইথিয়ান গেমস বাংলাদেশ। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বিজেন্দর কোয়েল সহ স্পোর্টস, আর্ট অ্যান্ড কালচার সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। সুন্দরবনে ফের আগুন নিয়ন্ত্রণে, বনকর্মীরা সকালের আগে নামতে পারবে না ফায়ার সার্ভিস। দীর্ঘ তাপদাহ অবসানের অপেক্ষা, 6 মে থেকে টানা বৃষ্টির পূর্বাভাস, অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে আইনি সংস্কার চায় সম্পাদক পরিষদ, ফ্যাক্ট চেকিং এ স্বতন্ত্র কর্তৃপক্ষ করছে সরকার। পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, দাম কমছে পাইকারি বাজারে। গাজীপুরের 2 ট্রেনের সংঘর্ষে 31 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক, বিড়ম্বনায় যাত্রীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।